6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর বা বিয়োগফল কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এর পরে 5টি শূন্য এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9। আমাদেরকে অন্তর বা বিয়োগফল বের করতে হবে। তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ দিলে আমরা বিয়োগফল পাবো 90,001। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তর ঘ। 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানি, n × n+1 ভাগ 2। এখানে n এর মান হলো 10, তাহলে আমরা মান বসালে 10 × 10 + 1 ভাগ 2। 10 × 10 এবং 1 যোগ করলে পাবো 11 ভাগ 2। 2 দিয়ে 10কে কাটলে 5, 5-এর সাথে 11 গুণ করলে আমরা পাবো 55। সুতরাং 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হলো 55। অপশনে ক হলো সঠিক উত্তর। ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের এখানে যেহেতু ভাগশেষ নেই, সেজন্য ভাগশেষ আমরা বাদ দিব। আমাদের অঙ্কের প্রথম শর্ত মতে দেওয়া আছে ভাজক সমান ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাগফল গুণ 10। এখানে ভাজকের মান দেওয়া আছে 0.5। ডান দিকের 10কে আমরা বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে সমান ভাগফল। তাহলে ভাগফল = আমরা পেলাম 0.5 ভাগ 10। এখন যেহেতু আমাদের ভাজ্যের মান বের করতে হবে, ভাজ্য = ভাজক গুণ ভাগফল। আমরা মান বসাবো। ভাজকের মান আমাদের দেওয়া আছে 0.5। 0.5 গুণ ভাগফলের মান আমরা পেয়েছি 0.5 ভাগ 10। 0.5 ভাগ 10। তাহলে আমরা দশমিক উপরে তুলে দিতে চাইলে 5 ভাগ 10 গুণ 0.5-এর দশমিক তুলতে চাইলে 5 ভাগ 10 এবং নিচের 10-এর জন্য আমরা লিখব 1/10। তাহলে উপরে গুণ করলে 5-এর সাথে 5 গুণ করলে 25 এবং নিচে 10 10 10 গুণ করলে আমরা পাবো 1000। 25কে 1000 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.025। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তর ঘ। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5 এবং 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, সেগুলো হলো 11, 13, 17 এবং 19। এবং 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 23 এবং 29। আমাদের যেহেতু 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা 4, 4 এবং 2 যোগ করলে পাবো এখান থেকে 4 আর 4 8, 8 আর 2 10। সুতরাং 1 থেকে 30 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। অপশানে খ হলো সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক বলছে √1 + √1 এর বর্গ কত? এখান থেকে আমরা লিখতে পারি √1 + √1 এর হোল স্কয়ার। 1 কে রুট করলে আমরা জানি 1 হবে, 1 + 1 এর হোল স্কয়ার। 1 এবং 1 যোগ করলে পাবো 2, 2 এর হোল স্কয়ার। 2 কে বর্গ করলে 4। সুতরাং আমাদের অপশানে ক হলো সঠিক উত্তর। 6 নম্বর অঙ্ক বলছে 5 জন সদস্যর একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ মোট কত টাকা হবে? তাহলে আমাদের দেওয়া আছে মোট সদস্য সমান 5 জন। তাহলে প্রথমে আমরা একজন সদস্যর টাকার পরিমাণ বের করব। একজন সদস্য টাকা দেয় প্রত্যেকে, অর্থাৎ একজন দেয় সদস্য সংখ্যার 5 গুণ, অর্থাৎ মোট সদস্য 5 তার 5 গুণ সমান 5-এর সাথে 5 গুণ করলে 25 টাকা। সুতরাং একজন সদস্য দেয় 25 টাকা। আমাদের মোট সদস্য কত টাকা দেয় সেটা বের করতে হবে। সুতরাং মোট সদস্য বা 5 জন সদস্য টাকা দেয় 25 টাকা গুণ 5 জন। তাহলে 25-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 125 টাকা। সুতরাং মোট সদস্যের টাকার পরিমাণ হবে 125 টাকা। অপশানে গ হলো সঠিক উত্তর।
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে? যেহেতু আমাদের ক্রমিক সংখ্যা তিনটি, সেক্ষেত্রে প্রথমে আমরা মধ্যম সংখ্যাটি বের করব, অর্থাৎ মাঝের সংখ্যাটি হবে সমষ্টি ভাগ সংখ্যা। আমাদের এখানে সমষ্টি দেওয়া আছে 33 এবং সংখ্যা হলো মোট তিনটি। 33কে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 11। সুতরাং আমাদের তিনটি ক্রমিক বা স্বাভাবিক সংখ্যার মাঝখানের সংখ্যাটি হলো 11, তাহলে 11-র পরের সংখ্যা 12 এবং 11-র আগের সংখ্যা 10। আমরা নিশ্চিত হওয়ার জন্য 10, 11 এবং 12 যোগ করলে আমরা এখান থেকে 33 পাবো। যাই হোক, আমাদের এখন প্রশ্নে গুণফল বের করতে হবে, অর্থাৎ 10, 11 এবং 12 এই তিনটি সংখ্যার গুণফল বের করতে হবে। 11-র সাথে 12 গুণ করলে আমরা পাবো 132, 132-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 1320। সুতরাং অপশানে খ হলো সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে আমাদের 4টি ভগ্নাংশ দেওয়া আছে। ক, খ, গ এবং ঘ নম্বর অপশানে এই 4টি ভগ্নাংশের মধ্যে আমাদের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে হবে। এক্ষেত্রে আমরা ক্রস চেক করে করব, অর্থাৎ প্রথমে 2টি ভগ্নাংশ নিব এবং 2টি ভগ্নাংশের ভিতরে যে ভগ্নাংশটি ছোট সেই ভগ্নাংশকে রাখবো এবং বাকিটা বাদ দিব। অঙ্ক শুরু করার আগে এখানে আমরা 12/15কে ছোট করব। 12কে 3 দিয়ে কাটলে 4 এবং 15কে 3 দিয়ে কাটলে 5, তাহলে 12/15কে আমরা অঙ্কের সুবিধার্থে ছোট করে লিখতে পারি 4/5। এখন আমরা ক এবং খ নম্বর অপশানে যে ভগ্নাংশ আছে, অর্থাৎ ক নম্বর অপশানে ভগ্নাংশ আছে 5/6 এবং খ নম্বর অপশানে আমরা 4/5কে নিব। 4/5। এখন এই দুইটি ভগ্নাংশের মধ্যে আমরা ক্রস চেক করে যে ভগ্নাংশটি বৃহত্তম তাকে বাদ দিব, যেহেতু আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। 5-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 25, 6-এর সাথে 4 গুণ করলে পাবো 24। 25 এবং 24-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 25, যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে সেজন্য আমরা 24কে নিব। সুতরাং ক নম্বর অপশান আমাদের এখান থেকে বাদ যাবে। এখন 24 হলো 4/5, অর্থাৎ খ নম্বর অপশান। এখন খ এবং গ নম্বর ভগ্নাংশ আমরা কাউন্ট করব। খ হলো 4/5 এবং গ নম্বর ভগ্নাংশ হলো 11/14। যথারীতি আমরা ক্রস চেক অর্থাৎ কোনাকুনি গুণ করব। 4-এর সাথে 14 গুণ করলে আমরা পাবো 56। 5 এবং 11 গুণ করলে পাবো 55। 56 এবং 55-এর মধ্যে বৃহত্তম হলো 56, যেহেতু আমরা ক্ষুদ্রতম নিব সেই জন্য খ নম্বর অপশানও বাদ যাবে। তাহলে গ নম্বর অপশানে আমরা পেয়েছি 11/14। এখন 11/14-এর সাথে সর্বশেষ অপশান অর্থাৎ ঘ নম্বর অপশানে যে ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে আমরা নিব 17/21। যথারীতি আমরা কোনাকুনি গুণ করব। 11-র সাথে আমরা 21 গুণ করলে পাবো 231 এবং 14-র সাথে 17 গুণ করলে পাবো 238। 231 এবং 238-এর মধ্যে বৃহত্তম হলো 238। সুতরাং আমাদের যেহেতু ক্ষুদ্রতম বের করে কথা বলছে সেই জন্য 231 নেব। 231 হলো 11/14। সুতরাং 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ হলো 11/14। অপশনে আমাদের গ হলো সঠিক উত্তর। এক ব্যক্তি তার আয়ের 1/2 অংশের পরিবর্তে 1/3 অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত? আমাদের অঙ্কে এখানে 2টি ভগ্নাংশ দেওয়া আছে। এই 2টি ভগ্নাংশের হরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার আমরা লসাগু করব। প্রথম ভগ্নাংশের হরে আছে 2 এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে 3। 2 এবং 3-এর লসাগু হবে 6। এখন আমরা ধরি আয় ইকুয়াল টু 6x টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব আয়ের 1/2 অংশ, অর্থাৎ আয় হলো 6x, তার হাফ অংশ এবং আয়ের 1/3 অংশ অর্থাৎ 6x এর 1/3 অংশ, এই দুটি অংশের বিয়োগফল বা পার্থক্য ইকুয়াল টু 5,000 টাকা।
তাহলে 2 দিয়ে 6কে কাটলে আমরা পাবো 3, 3 দিয়ে 6কে কাটলে পাবো 2। তাহলে এখান থেকে আমরা বাম পাশে পাবো 3x বিয়োগ 2x ইকুয়াল টু 5000 টাকা। 3x থেকে 2x বিয়োগ দিলে আমরা পাবো x ইকুয়াল টু 5000 টাকা। আমাদের যেহেতু আয় বের করতে বলছে, আমরা আয় ধরেছিলাম 6x, সুতরাং আয় ইকুয়াল টু 6x, x এর মান আমরা বসাবো 6 গুণ 5000। 6 এর সাথে 5000 গুণ করলে আমরা পাবো 30,000 টাকা। সুতরাং ওই ব্যক্তির আয় 30,000 টাকা। আমরা লসাগু না করেও সাধারণ পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতিও আমরা দেখব। ধরি ওই ব্যক্তির আয় সমান x টাকা, তাহলে প্রশ্নমতে লিখব আয়ের হাফ অংশ অর্থাৎ x ইন্টু হাফ এবং আয়ের 1/3 অংশ অর্থাৎ x ইন্টু 1/3, এই দুটি অংশের পার্থক্য বা বিয়োগফল ইকুয়াল টু 5000 টাকা। তাহলে বাম পাশে x/2 বিয়োগ x/3 ইকুয়াল টু 5000। 2 এবং 3 এর লসাগু 6, তাহলে উপরে আমরা লিখব 3x বিয়োগ 2x ইকুয়াল টু 5000। 3x থেকে 2x বিয়োগ দিলে আমরা পাবো x, x/6 ইকুয়াল টু 5000। তাহলে x ইকুয়াল টু 6 ডান দিকে যাবে, গুণ হয়ে যাবে 6 গুণ 5000। 6 সাথে 5000 গুণ করলে আমরা পাবো 30,000 টাকা। যেহেতু আমাদের আয় বের করতে বলছে এবং আমরা আয় ধরেছিলাম x টাকা, সুতরাং x বা আয় ইকুয়াল টু 30,000 টাকা। আমাদের অপশনের সঠিক উত্তর খ। 10 নম্বর অঙ্ক বলছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। শুধু বা খালি বালতির ওজন কত হবে? প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি বালতি প্লাস সম্পূর্ণ পানি সমান 12 কেজি এবং বালতি প্লাস পানি ভাগ 2, অর্থাৎ যেহেতু অর্ধেক পানি বলছে সেজন্য আমরা লিখব পানি ভাগ 2 সমান 7 কেজি। এখন প্রথম সমীকরণকে আমরা 1 নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে এখান থেকে বালতি বালতি কাটা যাবে। সম্পূর্ণ পানি থেকে অর্ধেক পানি বিয়োগ দিলে আমরা পাবো অর্ধেক পানি, অর্থাৎ পানি ভাগ 2 সমান 12 থেকে 7 বিয়োগ দিলে আমরা পাবো 5 কেজি। তাহলে এখান থেকে পানি ইকুয়াল টু পাবো 2 এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 10 কেজি। আমাদেরকে শুধু বা খালি বালতির ওজন বের করতে হবে। এখন এই পানির মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে বালতির মান পাবো। বালতি প্লাস পানির মান আমরা পেলাম 10 কেজি। বালতি প্লাস 10 ইকুয়াল টু মোট ওজন 12 কেজি। সুতরাং খালি বালতি বা শুধু বালতির ওজন হবে 12 বিয়োগ 10 সমান 2 কেজি। অপশানে আমাদের কয় হলো সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে আমরা মান বসাবো। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40 মিটার, 40 ইকুয়াল টু 2 ইন্টু, যেহেতু দৈর্ঘ্যের মান বের করতে হবে আমরা ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, সুতরাং 2 ইন্টু এক্স প্লাস প্রস্থের মান দেওয়া আছে 5। এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 40। এক্স প্লাস 5 ইকুয়াল টু 40কে 2 দিয়ে ভাগ দিলে এখান থেকে আমরা পাবো 20। তাহলে এখান থেকে এক্স প্লাস 5 ইকুয়াল টু 20, এক্স ইকুয়াল টু 20 থেকে 5 বিয়োগ দিলে পাবো 15। সুতরাং দৈর্ঘ্যের মান হলো 15 মিটার। অপশানে খ হলো সঠিক উত্তর। 12 নম্বর অঙ্কের রাশিটিকে আমাদেরকে সরলীকরণ করতে হবে। তাহলে হরের লসাগু হলো এবিসি। এবিসিকে এবি দ্বারা ভাগ করলে পাবো সি। সি এর সাথে লব অর্থাৎ এ মাইনাস বি গুণ হবে প্লাস একইভাবে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ। এখান থেকে আমরা লিখতে পারি নিচে এবিসি থাকবে, সি এর সাথে এ মাইনাস বি গুণ করলে আমরা পাবো সি এ মাইনাস বিসি। এর সাথে বি মাইনাস সি গুণ করলে পাবো এ বি মাইনাস সি এ।
এবং বি এর সাথে সি মাইনাস এ গুণ করলে পাবো বিসি মাইনাস এ বি। এখন সি এ কাটা যাবে, প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটা যাবে। তাহলে আমাদের উপরে থাকবে 0 এবং নিচে থাকবে এবিসি। আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল সবসময় শূন্য হবে। সুতরাং আমাদের অপশনে ক হলো সঠিক উত্তর। এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 এর উৎপাদক কোনটি? এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। প্রথম দুইটি রাশি থেকে x কমন নিব, x প্লাস 5 মাইনাস 4 কমন নিব, x প্লাস 5। তাহলে দুইটি x প্লাস 5 থেকে একটি x প্লাস 5 এবং আনকমন অর্থাৎ x মাইনাস 4 বসে যাবে। সুতরাং অপশানে আমাদের খ হলো সঠিক উত্তর। 14 নম্বর অঙ্ক বলছে 8, 12, 36, 72 এবং 144 এর লসাগু কত? আমরা সংখ্যাগুলো লিখব 8, 12, 36, 72 এবং 144। এই পাঁচটি সংখ্যার লসাগু আমাদেরকে বের করতে হবে। এখানে 8 সংখ্যাটা আমরা বাদ দিব, কারণ 72 এর মধ্যে 8 আছে, অর্থাৎ 72কে ভাঙলে আমরা 8 পাবো, সেই জন্য 8 বাদ যাবে। 12কে আমরা বাদ দিব, কারণ 12 সংখ্যাটি 36 এর মধ্যে আছে, সেজন্য 12 বাদ যাবে। 36 সংখ্যাটি 72 এর মধ্যে আছে, সেই জন্য 36 বাদ যাবে। 72 সংখ্যাটি 144 এর মধ্যে আছে, সেই জন্য 72 বাদ যাবে। অর্থাৎ আমাদের এই পাঁচটি সংখ্যার লসাগু হলো 144। অপশানে খ হলো সঠিক উত্তর। আমাদের সর্বশেষ অঙ্ক বলছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? ধরি কোণটি সমান x। তাহলে আমাদের বলছে কোণের দ্বিগুণ অর্থাৎ 2x = 60 ডিগ্রি। এখান থেকে x এর মান আমরা পাবো 60 ডিগ্রি ভাগ 2। তাহলে x = 30 ডিগ্রি। সুতরাং আমরা কোণের মান পেলাম, কোণটি = 30 ডিগ্রি। আমাদেরকে এখন 30 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে হবে। পূরক কোণের সূত্র অনুযায়ী আমরা জানি, ধরি a এবং b দুইটি কোণ, এই দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে a কোণকে b কোণের পূরক কোণ বলা হবে। আমরা একটি কোণের মান পেয়েছি 30 ডিগ্রি, তাহলে a এর পরিবর্তে 30 ডিগ্রি আমরা বসাবো এবং b এর মান আমরা বের করব। 30 ডিগ্রি প্লাস b = 90 ডিগ্রি। তাহলে এখান থেকে b এর মান পাবো 90 থেকে 30 বিয়োগ দিলে আমরা পাবো 60 ডিগ্রি। সুতরাং 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান হলো 60 ডিগ্রি। অপশানে ক হলো সঠিক উত্তর। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।